আমরা আজকে পড়ব প্রায়োরিটাইজেশন। দেখো, এনক্লেক্সে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে, তবে প্রায়োরিটাইজেশনটা বেশি সিরিয়াসলি দেখা হয় আর কি। এবং প্রায়োরিটাইজেশন দাঁড়া একটু এটা বের করে নিই। দেখো, এটা হলো একদম শুরুর দিকে থাকে, যে তোমার প্রথম দিকে পেজ একদম শুরুর দিকের পড়া এগুলো। প্রায়োরিটাইজেশন মানে যতগুলা টাইপের কোশ্চেন আছে, সবচেয়ে মানে টাফের ভিতরে এই প্রায়োরিটাইজেশন একটা অন্যতম। আমরা আজকে নতুন কোনো ইয়ে ধরছিলাম, আমরা প্রায়োরিটাইজেশন ধরতেছি। যেটা বলতে চাচ্ছিলাম, প্রায়োরিটাইজেশন আসলে কেন এটার প্রয়োজন, বিষয়টা হলো যে তোমার একজন নার্স হিসেবে কোন রোগীকে আগে দেখতে হবে, কোন রোগীকে একটু পরে দেখলেও চলবে, এই যে বিষয়গুলো, এটা আসলে বিভিন্ন স্ট্র্যাটেজির উপরে মানে ভিত্তি করে করা হয়। তো এই জিনিসগুলা কোশ্চেনে প্র্যাকটিস করার সময় আসে, এবং রিয়েল লাইফ সিচুয়েশনে আমরা তো ডেইলি এটা পাই। তো আমরা এই জিনিসগুলো আস্তে আস্তে দেখবো। তো প্যারাটাইজেশন কোশ্চেন সলভ করতে গেলে ম্যাসলোস হায়ারার্কি অফ হিউম্যান নিডস এই জিনিসটা অটোমেটিক চলে আসে। হ্যাঁ, এটা আমরা সাইকোলজিতে পড়েছিলাম, নার্সিং এ পড়ার সময়। তো এখানে যেই জিনিসগুলো আছে বইতে এই শুরুর দিকে, তো এই জিনিসটা আমরা সংক্ষেপে এটাকে পিরামিড, এটা মূলত এটা এটা কিন্তু আম, যে পিরামিডটা দেয়া আছে তোমরা স্ক্রিনে দেখতেছো, এটা কিন্তু তোমার ম্যাসলো হায়ারার্কি অফ নিডস, এটা একটু মডিফাইড করা হয়েছে। এটাকে প্রথমে এ বি সি, বেশিরভাগ জায়গায় দেখবে এ বি সি দিয়ে করা লেখা আছে সব জায়গায়। আমি এখন পর্যন্ত ডিটা আমি শুধু আমি 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 যেখানে পড়ছিলাম ওনার কাছে আমি এটা পাইছি, এছাড়া কোথাও আমি এটা দেখিনি, জানি না অন্য কোথাও কি এভাবে কেউ করছে কিনা। আমরা সব জায়গায় দেখছি যে এ বি সি, এয়ারওয়ে, ব্রিদিং এবং সার্কুলেশন এইভাবে প্রায়োরিটাইজ করা হয়। কিন্তু এখন লেটেস্ট একটা আসছে, সেটা হলো ডি। ডি এ, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন এবং ডিক্রিজ লেভেল অফ কনসাসনেস। এর মানে কি? ডি মিন্স ডিক্রিজ লেভেল অফ কনসাসনেস। আর বা এনি চেঞ্জেস ইন বিহেভিয়ার, মানে পেশেন্টের হয়তো বা অন্যমনস্ক, অন্যমনস্ক বলতে তার কনসাস লেভেল ডাউন, বা সে ঠিকমতো কথা বলতে পারছে না, এগুলোও কিন্তু কনসাসনেস ইন্ডিকেট করে। হ্যাঁ, ল্যাক অফ কনসাসনেস। তো প্রায়োরিটাইজেশন আমরা যখন করব, ম্যাসলোস হায়ারার্কি অফ নিড এর এই এটা যাতে মাথায় থাকে, এবং এই ম্যাসলোস হায়ারার্কি অফ নিড এর নিচের থেকে উপরের দিকে যায় নিডের নিডটা। তো প্রথমেই এই একদম ম্যাসলোস হায়ারার্কি অফ নিড এর, যদি এটা ম্যাসলোস হায়ারার্কি অফ নিড এর ভিতরে পড়ে না এবিসিডি, প্রথমে পড়ে এটা, তো এটাকে মনে রাখার সুবিধাটা তোমার এ বি সি ডি একদম নিচে লিখে রাখছি, এ বি সি ডি। প্রথমেই আসে এয়ারওয়ে প্রবলেম। কোনো পেশেন্টের যদি এয়ারওয়ে প্রবলেম থাকে তাহলে সেটা ফার্স্ট প্রায়োরিটিতে দেখা হয়, দেন ব্রিদিং, সার্কুলেশন, এবং ডি ফর ডিক্রিজ লেভেল অফ কনসাসনেস। এর মানেটা কি? এর মানে পেশেন্টের কোনো বিহেভিয়ারাল যদি চেঞ্জ থাকে সেটাও প্রায়োরিটির ভিতরে পড়ে। এরপর আসে হলো তো ব্যাচেলর্স হায়ারার্কি অফ নিডে, তো এটা ছিল একদম নিচ, একদম ফার্স্ট প্রায়োরিটিতে থাকবে সবচেয়ে। এরপর আসে হলো ম্যাসলো এই সরি ম্যাসলো হায়ারার্কি অফ নিড না, এবিসিডি হলো একদম ফার্স্ট প্রায়োরিটি। এরপরে কোনো পেশেন্টের ভিতরে এই এ বি সি ডি যদি চারটা না থাকে, দেন আমরা খুঁজতে থাকবো হলো পেশেন্টের ফিজিওলজিক্যাল কোনো নিড আছে কি। ঠিক আছে, ফিজিওলজিক্যাল নিড আছে কিনা। ফিজিওলজিক্যাল নিড বলতে কি বোঝায়, মানে এনিথিং কিপ পেশেন্ট অ্যালাইভ,
মানে যেকোনো কিছু যেটা পেশেন্টকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। সেই ধরনের কোনো নিড আছে কিনা এটা খোঁজার চেষ্টা করব। লাইক নিউট্রিশন, হাইড্রেশন, ফুড অ্যান্ড ওয়াটার, ওয়ার্মথ, তারপর একটা লিখতে পারি অক্সিজেনেশন এইগুলা। সরি অক্সিজেন, তারপরে ধরো পানি হইতে পারে, ঘুম হইতে পারে, মানে পেশেন্ট স্টুল পাস করতেছে না এগুলো হইতে কনস্টিপেশন এগুলা। এইগুলা হলো পেশেন্টের পরবর্তী নিড, ফিজিওলজিক্যাল নিড। ফিজিওলজিক্যাল নিড বলতে এটাকে যদি মনে রাখতে চাই, এবার নিউট্রিশন, হাইড্রেশন এগুলো এভাবে মাথায় প্রেশার বাড়ে, মুখস্থ একটা টেন্ডেন্সি তৈরি হয়। বাট এটা না করে আমি ব্যক্তিগতভাবে মনে রাখতে হলো এনিথিং যেটা পেশেন্ট কিপ পেশেন্ট অ্যালাইভ। আমি এভাবে মনে রাখছি। তোমাদের ভিন্ন কোনো পদ্ধতি থেকে তোমরা সেভাবে মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। এ বি সি ডি যদি আমরা কোনো পেশেন্টের ভিতরে না পাই, নিট না পাই, দেন আমরা খুঁজতে যাবো পেশেন্টের ফিজিওলজিক্যাল বা যে যেই জিনিসটার কারণে পেশেন্ট বেঁচে থাকতে পারে, সাহায্য করে বেঁচে থাকতে, এরকম কোনো নিড পেশেন্টের ভিতরে আছে কিনা, সেটা হলো আমাদের পরবর্তী মানে কনসার্ন। এরপরেই আসলে সেফটি, সেফটি নিড। সেফটি কি নিড? লাইক পেশেন্টের সিকিউরিটি, প্রোটেকশন এই রিলেটেড। এটা যদি আরেকটু ইজিলি বলতে চাই যে যেমন ধরো পেশেন্টের ফিজিওলজিক্যাল নিডের পর যে পেশেন্টের পেটে খাবার আছে, পেশেন্টের কি টেম্পারেচার ঠিক আছে, অথবা তার বডি হাইড্রেটেড, ওয়েল নিউট্রিশন, এরকম হওয়ার পরে সে চিন্তা করে তার সিকিউরিটি কি। মানে হলো একটা পেশেন্টের যে সারাউন্ডিং এনভায়রনমেন্ট এবং এই জিনিসটা ঠিক আছে কিনা, এবং এই সারাউন্ডিং এনভায়রনমেন্টের যে সিকিউরিটি, এইটা পেশেন্টের মেন্টাল হেলথের উপরে প্রভাব ফেলে। এই জন্য আমরা যখনই পেশেন্টের ফিজিওলজিক্যাল নিড পেয়ে যাই, তখন আমরা খুঁজে থাকি পেশেন্টের সেফটি রিলেটেড ইস্যু কোনো আছে কিনা, সেটা আমরা ইয়ে করি। যেমন দেখো একটা রেপ পেশেন্ট, তাকে যদি হসপিটালে নিয়ে যাওয়া হয়, একটা রেপড পেশেন্টকে যদি হসপিটালে নিয়ে যাওয়া হয়, তাহলে তার সে যখন ওই যে ওয়ান স্টপ ক্রাইসিসের ইয়েতে যায়, তখন তাকে কোন ধরনের তার কি ফিজিওলজিক্যাল নিড আছে? নো, তার সবকিছুই থাকে। সেখানে কিন্তু সে অনেক ভীত থাকে, ক্রাইসিস মোমেন্টে থাকে। তখন যে নিডটা দেওয়া হয় সেটাকে বলা হয় সেফটি নিড। এটাই ইনশিওর করা হয়। তারপরে ধরো একটা পেশেন্টের কি বলে ফিজিক্যাল সব নিডই ফিল আপ হইতেছে, তার টাকা আছে, সরি চাকরি, ইয়ে কি বলে তোমার খাবার টাবার ফিজিওলজিক্যাল নিডই আছে, কিন্তু তার তার ভবিষ্যৎ নিয়ে খুবই টেন্সড, তার ফিউচার কি হবে এই বিষয় নিয়ে টেন্সড। এগুলো হলো সেফটি রিলেটেড নিড। এরপরে আসি হলো ফ্রেন্ডস বা লাভার্স, বন্ধু বান্ধব থেকে বা পরিবার থেকে যে নিডস গুলো আছে এগুলো। তবে লাভ বা বিলঙ্গিংস বলতে বোঝায় যে তোমার মানুষ একটা সামাজিক জীব হিসেবে আমরা সবাই বসবাস করি। মানে মানুষের ধর্মই হলো সে চায় যে তাকে কেউ ভালোবাসুক বা টেক কেয়ার করুক, এবং সেও কাউকে ভালোবাসুক বা টেক কেয়ার করুক। এটা হলো মানুষের ধর্ম, এবং হিউম্যান বিং এটাই চিন্তা করে। তো যখন মানে এইরকম যখন সে অনুভব করে যে সেও চায়, নিজেও চায় যে তাকে কেউ ভালোবাসুক, বেশ একটা ফ্যামিলি তৈরি করুক, এটা একটা তার নিড। তো এই যে পরিবার, তারপরে ফ্রেন্ডস, লাভস, তারপরে কোনো মানে কালচার বা কোনো ধর্মীয় যে আমাদের অনুষ্ঠানগুলো হয়, এই ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করি। যেমন ঈদ, অথবা আমাদের অন্য ধর্মের যারা আছি, তারা বিভিন্ন অনুষ্ঠানে অ্যাটেন্ড করে। এবং এই ধরনের ইয়েগুলোতে অ্যাটেন্ড করার মাধ্যমে কি হয়, আমাদের যে একাকিত্ব বা লোনলিনেস বা মেন্টাল একটা ইয়ে পাওয়া যায়, মানে একটা রিলিফ পাওয়া যায়। তো এই জিনিসগুলো আসলে আমাদেরকে পেশেন্টের মানে আন্ডারস্ট্যান্ডিং বা পেশেন্টের বিষয়গুলো ভাবতে সাহায্য করে, কি কি বিষয় সে ফিল করে।
ফর এক্সাম্পল যদি বলি যে অনেক সময় পেশেন্টরা কি করে লং টাইম হসপিটালে থাকে, তাই না? এই তো হসপিটালে থাকার কারণে আমরা তো অনেক সময় পেশেন্টের অ্যাটেন্ডেন্স নাও থাকতে পারে হসপিটালে। তো আমরা তাদেরকে যারা অল টাইম মানে ওয়ার্ডে থাকে বা যাদের আইসোলেটেড করে রাখা হয় বিভিন্ন কারণে, টু এনি রিজন, সেক্ষেত্রে তাদের ফ্যামিলি পেশেন্টের ফ্যামিলি মেম্বারদেরকে আমরা তাদের সাথে দেখা করার সুযোগ করে দেই। এর ফলে কি হয়? পেশেন্ট একটু মেন্টালি ভালো থাকে, মানসিক সাপোর্ট পায়, এটসেট্রা। এগুলাই হলো লাভ বা বিলংিংস টাইপের নিড। এরপর আসি হলো সেলফ স্টিম বা রেসপেক্ট। যখন তোমার এই যে কি বলে, তোমার কাছে শরীর ভালো, তোমার লাইফ অনেক সিকিউর, তোমার ফ্যামিলি আছে বা তুমি সমাজে মোটামুটি ফিনান্সিয়ালি স্টেবল, যখন এরকম আমাদের এই নিডগুলো ফিল আপ হয়ে যায়, তখন সামাজিকভাবে পরিচিত বা সামাজিকভাবে মানে স্বীকৃত হতে চায়, এটাই মানুষের ধর্ম। এবং এই স্তরের যারা মানুষ বা যারা থাকতে চায়, তারা তাদের কাজের, যেমন দেখো আমাদের যারা আমরা জব করি, মানে আমরা উপর এই ধাপ সবগুলো নিচের থেকে উপরের সবগুলো ধাপ ফিল আপ করেই আমরা আসি। আমরা যারা চাকরি করি, আমরা চাই যে আমাদের ক্যারিয়ারের উন্নতি হোক, আমরা যে কাজ করি সেটার একটা স্বীকৃতি বা সম্মান, মর্যাদা, এগুলাই আমরা কিন্তু পেতে চাই। এবং এই জিনিসগুলো এইভাবে পেতে চাই যে আমাদের নিজেদের কাছে একটা মানে সেলফ এস্টিম থাকে, এবং আমরাও চাই যে সমাজের লোকজন আমাদেরকে রেসপেক্ট করবে। এটাই কিন্তু আমাদের চাওয়া। এই নিডটাই হইলো সেলফ এস্টিম বা রেসপেক্ট। যেমন এই কারণে কিন্তু আমাদের অনেক সময় দেখবা যে সাইকোলজিক্যাল বা কাউন্সেলিং করানো হয়। অনেকের দেখবা লো কনফিডেন্স থাকে, তারপরে তোমার কি বলে আহ, এই নিচের এগুলো ফিল আপ করার পরেও ভালো চাকরি করতেছে, কিন্তু তার কনফিডেন্সেরও ল্যাক অফ কনফিডেন্সের কারণে অনেকের প্রমোশন হয় না, অনেকে লিডারশিপ ইয়ে করতে পারে না, মানে লিডারশিপ পজিশনে যেতে পারে না ল্যাক অফ কনফিডেন্সের কারণে। তো এই জিনিসগুলা, এই যে পেশেন্টের যে সেলফ কনফিডেন্স, তারপরে স্বাধীনতাকামী, এটাকে কি বলে, ইন্ডিপেন্ডেন্সি, এই জিনিসগুলা মানুষের যে কোনো কাজে মানে অ্যাচিভ, যে কোনো কাজ অ্যাচিভ করতে, এবং আমাদের সোসাইটির মানুষের কাছ থেকে আমরা প্রশংসা বা কি বলে, আমরা ব্রেভারি আশা করি যে আপনি ভালো কাজ করতেছেন। এইটাও একটা নিড, যে মানুষ আমাদেরকে ভালো বলুক, আপনি চমৎকার কাজ করতেছেন। এই জিনিসগুলো আমরা অনুভব করি, সমাজের মানুষদের কাছ থেকে আমরা চাই যে আমাদেরকে এরকম বলুক। ফাইনালি হলো সেলফ অ্যাকচুয়ালাইজেশন, এবং এটা হলো মানে একটা মানুষের সর্বোচ্চ নিড। মানে যখন একটা মানুষ যখন এই নিচের সবগুলো তার ফিল আপ করে ফেলে না, তখন তার সেলফ অ্যাকচুয়ালাইজেশন, এই নিটাই হয়। মানে এখানে কি হয় আসলে, এই বিষয়টা আসলে কি, তখন এই নিচে সবগুলো যখন ফিল আপ করে ফেলে, স্টিম বা রেসপেক্ট, এগুলো যখন ফিল আপ করে ফেলে, তখন মানুষ চিন্তা করে যে আমার যে মানে চিন্তা ভাবনা বা আমার যে প্রতিভা, সেটা আমি সমাজে ছড়ায় দিব, বা নিজের যেই কি বলে, নিজের যে জ্ঞান বুদ্ধিটা বিস্তৃত করতে চাই। এবং মানে এই কন্ডিশনে মানুষ চিন্তা করে, সে যা চিন্তা করে, সে যা ঠিক যা হতে পারতো বা সে যাই করার চেষ্টা করে, সে এই কন্ডিশনে এসে করতে পারে। লাইক কি, যেমন কেউ যদি ছবি ফর এক্সাম্পল যদি বলি আমি, যে কেউ ছবি আঁকতে চায়, সেই কন্ডিশনে সে ছবি ছবি আঁকাআঁকি করে, লেখালেখি করে, নতুন কিছু শিখে, এবং নিঃস্বার্থভাবে মানুষের জন্য, কল্যাণের জন্য কাজ করে। দেখবা লিডার যারা আছে না, রাজনৈতিক লিডার, এরা সবাই এই জিনিসগুলো ফিল আপ করে। এই কারণে কিন্তু তারা সেলফ অ্যাকচুয়ালাইজেশন দিয়ে যাইতে পারে। এখন আমাদের এটা এই যে এইখান থেকে ফিজিওলজিক্যাল থেকে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, এটা হলো ম্যাসলোস হায়ারার্কি অফ নিডস। এই এই ৬টা, ১, ২, ৩, ৪, ৫, ৬। আর এটা হলো মানে এটা যদিও ম্যাসলো হায়ারার্কি অফ নিড এর অংশ না, এবিসিডি, বাট বলা মানে এক এক পিরামিডের ভিতরে দিয়ে রাখে যাতে বুঝতে সুবিধা হয় এই। আর এরপরে অনেক সময় আমরা ব্যথা পাই না, ব্যথা, ধরো কেউ পায়ে বাড়ি লাগছে, এর ফলে ব্যথা হইতেছে।
এই 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 যে পেইন বা ব্যথা এটা কিন্তু আমাদের সবচেয়ে লেস প্রায়োরিটির একটা অংশ, এক্সেপ্ট কার্ডিয়াক পেইন। লিখে রাখতে পারো, পেইন ইজ দ্য সাইকোলজিক্যাল নিডস। আই রিপিট, পেইন কিন্তু সাইকোলজিক্যাল নিড, এক্সেপ্ট কার্ডিয়াক পেইন। ঠিক আছে, কার্ডিয়াক পেইনের ক্ষেত্রে এ বি সি জায়গায় সি এ বি হয়ে যায়, সি সার্কুলেশন, এয়ারও এবং ব্রিদিং, দেন ডি, এভাবে চলে আসে, মাথায় রাখ। তো আমরা মূলত এনক্লেক্স এর ক্ষেত্রে অ্যাজ এ নার্স হিসেবে আমরা এই জিনিসগুলো আসলে কিভাবে দেখি, অনেক সময় সাইকোলজিক্যাল নিডের ক্ষেত্রে একটা যদি উদাহরণ দিই, হুম, যে তোমার পেশেন্টের ফিজিওলজিক্যাল নিড নাই, বা পেশেন্টের ফিজিওলজিক্যাল নিড নাই, বাট পেশেন্ট মেন্টালি ডিপ্রেসড। তো মেন্টালি ডিপ্রেসড হলে সে কি চাবে যে সে সমাজের সবাইকে মানে সার্ভ করুক, বা সবাই তাকে বা করুক? সে কিন্তু এটা চাবে না। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলাতে আমাদের এই অ্যানক্লেক্সের অ্যানক্লেক্স পড়ার সময় আমাদের যে মেন্টাল হেলথ, এই জিনিসগুলো মেন্টাল হেলথ আমাদেরকে সাহায্য করে পেশেন্টের সাইকোলজিক্যাল নিড, বা ধরো এই যে কি বলে, এই যে পেশেন্টের লাভ বা বিলঙ্গিংস, ফ্রেন্ডস আর লাভার লাভার্স, এরা পেশেন্ট, এরা মানে আমাদের মেন্টাল স্টেটকে কিভাবে ভালো করতে পারে, এই জিনিসগুলো আমরা ধরতে পারি। তারপরে আরেকটা যদি বলতে চাই, যে ধরো একজন পেশেন্ট, তার ক্যান্সার ধরা পড়ছে, এর ফলে নিশ্চয়ই সে অনেক বেশি খুশি হয়ে যাবে না? সেই যে এই যে সে অ্যাংজাইটিতে ভুগে বা কাঁদে, বা তোমার তার যে মন খারাপ থাকে, ঠিক একই রকম সময়ে অন্য কোনো একজন ক্যান্সার পেশেন্টের সিভিয়ার যদি ডায়রিয়া হয় বা বমি হয়, তার বডি কি হবে? দেখো, ২ রকমের একই একই রোগ, বাট ২ টা পেশেন্টের উদাহরণ দিয়ে আমি বলতেছি। একটা ক্যান্সার পেশেন্টের, সে নিউলি ডায়াগনোজড হইছে, ১। আর এর ফলে তার মন খারাপ হবে। আবার দেখো, আরেকটা ক্যান্সার পেশেন্টের, ক্যান্সারের কারণে তার বডিতে সিরিয়াস লেভেলের ভমিটিং হইতেছে, এবং ডায়রিয়া হইছে। দেখেন, ২ টাই তো সাইকোলজিক্যাল, এবং ২ টাই সরি, ২ টাই কিন্তু তোমার আম কি বলে? এ মানে ফিজিওলজিক্যাল। কোনটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে? পেশেন্টের এই ক্যান্সার ধরা পড়েছে এইজন্য তার মন খারাপ? নাকি ক্যান্সার হইছে, সে সিরিয়াস লেভেলের ডায়রিয়া, ভমিটিং হইতেছে? কোনটা বেশি আমাদের বেশি গুরুত্বপূর্ণ? বলো তো? ভমিটিং, ইয়েস, ভমিটিং। কারণ কি? দেখো, ২ টাই কিন্তু ডিজিজ একই, বাট প্রবলেম ২ টা ২ রকমের। একজনের ফিজিওলজিক্যাল নিড, আরেকজনের সাইকোলজিক্যাল নিড। আমরা এইজন্য ফিজিওলজিক্যাল নিডটাকে আগে ট্রিট করব। কারণ তাকে যদি ফ্লুইড রিসাসিটেশন না করা হয়, তার বডি হাইপোটেনসিভ হয়ে যাবে, সিরিয়াস লেভেলে ডিহাইড্রেটেড হয়ে যাবে, এরকম। এই কারণে আমরা এই ম্যাসলোস হায়ারার্কি অফ নিডটা সম্পর্কে ভালোভাবে ধারণা রাখি। এই ছিল মোটামুটি ম্যাসলো হায়ারার্কি অফ নিড, এ বি সি ডি এটসেট্রা। এবার আসি হলো প্রিন্সিপালস অফ এ বি সি ইনক্লুডিং ডি, যদি এখানে ডি লেখা নাই, বাট বলে ফেলছে, এয়ারওয়ে, ব্রিদিং এবং সার্কুলেশন। তো আমরা কিভাবে আম, এই প্রশ্নের ভিতরে আমরা কিভাবে বুঝবো এটা কি প্রায়োরিটাইজেশন কোশ্চেন, আমাদের এটা কি প্রায়োরিটাইজ করতে হবে কি হবে না, অথবা নাকি কোশ্চেন দ্বারা আমাদের অ্যাসেসমেন্ট বুঝাইতেছে, কিভাবে আমরা বুঝবো? তো এমন, এটা 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 একদম সন্ডার্স থেকে নেয়া, হ্যাঁ, এই স্লাইডটা এড করেছিলাম আমি সন্ডার্স থেকে। তো কিছু স্পেসিফিক শব্দ আছে যেগুলো তারা আসলে প্রায়োরিটি বোঝায়, কিছু আছে যে তোমার অ্যাসেসমেন্ট, এই জিনিসগুলো বোঝায়। তো আমরা এই জিনিসটা একটু দেখি। প্রথমে আছে হলো ওয়ার্ডস দ্যাট ইন্ডিকেট দ্য নিড টু প্রায়োরিটাইজ, যে শব্দগুলা দ্বারা আমরা যেন বুঝি, প্রশ্নে আমরা দেখলেই যেন বুঝতে পারি যে শব্দগুলো আমাদের প্রায়োরিটাইজেশন করতে বলতেছে।
এটা কি এবিসির ভিতরে পড়বে, মানে এবিসিডির ভিতরে পড়বে, নাকি ফিজিওলজিক্যাল নিড, কি নিড সেটা আমরা যেন আইডেন্টিফাই করতে হবে। প্রথমেই আছে হলো বেস্ট, এটা হলো বেস্ট, আর্লি অর লেট, এসেনশিয়াল, ফাস্ট, হাই প্রায়োরিটি, ইমিডিয়েট, ইনিশিয়াল, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, মোস্ট ইম্পর্ট্যান্ট, মোস্ট লাইকলি, নেক্সট, প্রায়োরিটি, প্রাইমারি, এই শব্দগুলা আমাদের প্রায়োরিটি ইন্ডিকেট করে। আবার কিছু শব্দ আছে যেগুলো অ্যাসেসমেন্ট ইন্ডিকেট করে। অ্যাসেসমেন্ট, এই যে আমরা অ্যাসেস করি না, লাইক বিপি কত আছে, এই যে এই জিনিসগুলো চেক করি, এগুলো অ্যাসেসমেন্ট। এরা কারা? অ্যাসার্টেন, অ্যাসেস, চেক, কালেক্ট, ডিটারমাইন, ফাইন্ড আউট, গ্যাদার, আইডেন্টিফাই, মনিটর, অবজার্ভ, অবটেইন ইনফরমেশন, রিকগনাইজ কিউজ, এটসেট্রা। আর নিচের যেগুলো আছে এগুলো হলো টিচিং রিলেটেড, নিড ফর ফার্দার টিচিং, ফার্দার এডুকেশন, ফলো আপ। এই শব্দগুলো আসলে কি বোঝায়? এগুলো বোঝায় আসলে ভবিষ্যতে পেশেন্ট যাতে প্রবলেমে না পড়ে, বেশি ভবিষ্যতে যেন পেশেন্টের ফিউচারটা ভালো, মানে কোনো কমপ্লিকেশন অ্যারাইজ না করে। এই শব্দগুলো দ্বারা আমরা এটাই ইন্ডিকেট করি। ঠিক আছে? ইন দি প্রায়োরিটাইজেশন মোস্ট, এটা তোমাদের মুখে বলেছি, এটা রিসেন্টলি অ্যাড করছিলাম আমি। ইন দি প্রায়োরিটাইজেশন এই জিনিসটা লিখে রাখো, আমি বলে দিই। হ্যাঁ। হুম, এই যে নিচের এখানে কোনো কোথাও কোনো এক জায়গায়, অথবা এইখানে লিখে রাখতে পারো। হ্যাঁ, এই জায়গাটা লিখে রাখো, 10 নম্বর পেজে আছে, এখানে এই জিনিসটা লিখে রাখো, কাজে দেবে। ইন দি প্যারাটাইজার মোস্ট মানে কি? মোস্ট, এই যে আমরা একটু আগে পড়লাম না, এই যে মোস্ট, মোস্ট দ্বারা কি বোঝায়? মোস্ট, এটা আমি একটা জায়গায় পাইছিলাম। মোস্ট দ্বারা বোঝায় ইফ এক্সামিনার ইউজিং দ্য ওয়ার্ড মোস্ট, ডোন্ট লুক ফর জাস্ট অ্যান্সার। মানে কি? ইউজুয়ালি ইন দি মোস্ট টাইপ অফ কোশ্চেন অল ফোর অপশনস আর কারেক্ট। অনেক সময় বলা হয় না যে মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট কি বলে, মোস্ট ভালনারেবল থিং বা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, এই এই যখন কোনো কোশ্চেনে পাবা মোস্ট টাইপ, মোস্ট শব্দটা পাবা কোশ্চেনে, এর মানে হলো নিচে যেই অপশনগুলো দিছে চারোটাই সঠিক, বাট সবচেয়ে কি বলে, ওই মুহূর্তের জন্য সবচেয়ে বেশি কোন অ্যাকশনটা নিলে ভালো হবে। Usually in the most type of question, all four options are correct, but we must choose the options to correct the core problem. আমরা যখন এই মোস্ট শব্দটা পাবো তখন চারটা অপশনই কারেক্ট, এটাই যেন আমাদের মাথায় থাকে। বাট এই চারটা অপশনের ভিতরে কোন অপশনটা আমাদের প্রবলেমের রিয়েল কজ, অ্যাকচুয়াল কজটাকে ঠিক করতে পারে। মোস্ট রাইট থ্রু অল আদার অপশনস আর কারেক্ট। যেমন একটা পেশেন্টের জ্বর হয়েছে, হ্যাঁ, আমরা তাকে কোন সবচেয়ে মানে মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টলি কোনটা আমরা করব? এক, তাকে ডক্টরের রিকমেন্ডেশন অনুযায়ী ওষুধ খাওয়াবো। দুই, তার ব্লাড কালচার এন্ড সেন্সিটিভিটি করব। তিন, গা মুছে দিব। চার, পেশেন্ট যাতে নিয়মিত
আম, কি বলে তার হেলথ কন্ডিশন আমাকে নার্সকে ইনফর্ম করে সেটা ইনশিওর করব। বলো তো কোনটা হবে? চারটা অপশন। দাম উঠাই গেলে হ্যাঁ, দাম উঠা দিতে হবে। দাম উছায় দিলে কি পেশেন্টের কোর প্রবলেমটা সলভ হবে? না, তাহলে আমি তো এটাই বললাম, মোস্টের ভিতরে অপশনটা কোর প্রবলেম সলভ করতে হবে। দেখো, কালচার এন্ড সেন্সিটিভিটির মাধ্যমে মেডিসিন দিয়ে লাগবে। মেডিসিনটা কি কোর প্রবলেম সলভ হয়, নাকি কালচার এন্ড সেন্সিটিভিটিটা দিলে যে আউটপুটটা আসে, আই মিন কি কারণে পেশেন্টের ইয়ে হয়েছে, আহ, জ্বর হয়েছে বা কোনো ইনফেকশন হয়েছে কিনা, এই জিনিসটা ফাইন্ড আউট হয় না কালচার এন্ড সেন্সিটিভিটিতে? মোস্ট ইম্পর্টেন্ট কোনটা? আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, দুইটা অপশন দিই। দেখো, আম, সবচেয়ে ভেজাল লাগবে কি জানো কোশ্চেনের ভিতরে, আমি যেটা অনুভব করি, পারে না, এটা কি তোমার ক্ষেত্রে কিটা হয়? এই যে দেখো, মোস্ট আর বেস্ট হইলো, এই দুটার ভিতরে আমার খুব প্যাচ লাগে, মোস্ট আর বেস্ট প্রায়োরিটাইজেশনে। যদি বলি যে সিপিআর দেওয়ার সময় কোনটা মোস্ট ইম্পর্টেন্ট, পেশেন্টকে সিপিআর দেয়া নাকি আগে পেশেন্টের পিঠের নিচে সিপিআর বোর্ড দেয়া? বলো তো ক্লিয়ার দেওয়া। রায়হান। The CPR most important CPR. কিন্তু সিপিআর বোর্ড দেওয়া তো ইম্পর্টেন্ট, তাই না? ওটা দরকার বাট আগে পেশেন্টকে বাঁচানোর জন্য সিপিআরটা ইম্পর্টেন্ট বেশি। মারা গেলে বোর্ড দিয়ে কি হবে? সেটাই। তার মানে কি, আমি সিপিআর দিলে পেশেন্টের কোর প্রবলেমটা কি সলভ হইতেছে না, নাকি বোর্ড দিলে সলভ হইতেছে? সিপিআর দিলেই সলভ হইতেছে। আর যদি বলি পেশেন্টের কোনটা কোনটা আগে দিব, আগে সিপিআর বোর্ড দিব নাকি আগে সিপিআর দিব পেশেন্টকে? বোর্ড, সিপিআর বোর্ড। হ্যাঁ, আমি তোমাদেরকে দুইটা দিয়ে বললাম, হ্যাঁ, এটা এই জন্য হয়তো ইজি মনে হবে, বাট এটা কোশ্চেনে মানে আমি তো তোমাকে এত লং করে তো আসলে কোশ্চেন ভাবে চিন্তা করে বলাও টাফ। তবে এই জিনিসগুলো এরকম ট্রিকি থাকবে চারটা অপশনের ভিতরে, যে কোনটা আগে দিবা। যেমন আগে ভাত খাবা নাকি আগে হাত ধুবা? আগে হাত ধুবো দেন ভাত খাবো, দুইটাই তো কারেক্ট, তাই না? যেমন সিপিআর এর দেওয়ার সময় হুইচ অ্যাকশন উইল ডু ফার্স্ট, সিপিআর নাকি বোর্ড? অবশ্যই আগে বোর্ড দিতে হবে। এই জন্য আমি মোস্ট, তারপরে ফার্স্ট, তারপরে বেস্ট, এই তিনটা খুবই কনফিউজিং। এগুলা কোশ্চেন প্র্যাকটিস করলে আস্তে আস্তে এই ক্রিটিক্যাল থিঙ্কিংটা ডেভেলপ হয়। তবে এখন আগে ধরতে পারতাম না, বাট আমি এখন মানে ইয়ের প্র্যাকটিস করে করে এটা রিকভারি দিছি। ফারহানা, এই ব্যাপারে কিছু বলবা? ফারহানার কোনো স্ট্র্যাটেজি? কোনো স্ট্রেসই নেই। কোনো কিছু নাই। কোশ্চেন করলে আস্তে, আস্তে এমনি মনে পড়ে যায়। হ্যাঁ, কোনটা বেস্ট। তো এমনি একটা হয়ে যায়, জিনিস হ্যাঁ। হলো ভাইয়া, ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রে এসএস ভার্সেস ইন্টারভেনশন, মানে এসএস থেকে ইন্টারভেনশনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, হ্যাঁ, এটা, হ্যাঁ, রাইট, এটা এটা তো এই যে ইমার্জেন্সি পেশেন্ট। হ্যাঁ, ইমার্জেন্সি একটু পরেই পাবা, এটাই আসবে। আবার দেখতে হবে যে পেশেন্ট কি মরে যাইতেছে, পেশেন্টের ট্রিটমেন্ট এই এখন না করলে কি মরে যাবে, নাকি পেশেন্টের হাতে সময় আছে। এইগুলাও কিন্তু এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তো মোস্ট সময় অনেক কথা বলো, এরপর আসলে ইনিশিয়াল অ্যাকশন কোনটা আগে নিব? হয় ইনিশিয়াল অ্যাকশন ফাউন্ড ইন দি কোশ্চেন থিঙ্ক নার্সিং প্রসেস। যখনই দেখবা কোশ্চেন এই যে এই লাইনটা পাবা, ইনিশিয়াল অ্যাকশন কই, এখানে নাই।
ইনিশিয়াল অ্যাকশন আছে, ইনিশিয়াল অ্যাকশন আসে, হ্যাঁ? যখনই দেখবা ইনিশিয়াল অ্যাকশন কোশ্চেনে পাবা, এটা লিখে রাখো, এই জিনিসগুলো লিখে রাখো। এটা মানে এই স্ট্র্যাটেজিগুলো খুব আমার ক্ষেত্রে কাজে দিছে, জানি না তোমাদের কি হবে, তবে পড়ো, কাজে দেয়। When initial action found in the question, think about nursing process like at by assessment, diagnosis, planning, implementation and evaluation. এখানে assessment first, then action। মানে ক্রিটিক্যাল পেশেন্ট যদি হয় তখন কিন্তু তোমার অ্যাসেসমেন্টের থেকে অ্যাকশন বেশি গুরুত্বপূর্ণ। যেমন এটা যদি আমি একটা ইয়ে বলি, ধর একটা পেশেন্টের চোকিং হয়েছে, গলার ভিতরে কিছু আটকে গেছে, তুমি কি আগে পালস চেক করবা নাকি আগে পেশেন্টকে হেলমিক ম্যানুভার দিবা? অবশ্যই আগে আমরা হেলমেট ম্যানুভার দেবো, তাই না? ওই যে পেটের উপরে এখানে ধরে চাপ দিতে হবে, পিছন থেকে গিয়ে জোরে চাপ দিলে ওই ধরো কোনো কর্ক বা কয়েন টয়েন আটকে গেলে গলায়, ওটা ইজিলি বের হয়ে আসে। অতএব এখানে অবশ্যই যখন কারো গলার ভিতরে কিছু আটকে যাবে, তার অবশ্যই পালস এগুলো কমে যাবে, ইটস নর্মাল। কিন্তু এখানে আগে আমাকে অ্যাকশন নিতে হবে। অ্যাকশন নিতে হবে কি, যে তার আগে সেভ করতে হবে, দেন আমরা অ্যাসেসমেন্টে যেতে পারবো। আর কিছু কিছু কন্ডিশন আছে, এটা আমরা কোশ্চেন দেখলেই বুঝতে পারি, আসলে এটা প্র্যাকটিস করলেই ধরতে পারবো আস্তে আস্তে। তারপরে আসলে প্রায়োরিটি, প্রায়োরিটি মানে হু উইল ডাই ফার্স্ট, কে আগে, কোন পেশেন্টটা না দেখলে আগে মারা যাবে, আমি চিন্তা করলেই হবে। ফার্দার, ফার্দার মানে already patient being assessed but found something abnormal and we need more data to assess, validate the abnormality, don't go for conclusion। আচ্ছা, যেটা ছিল যে ফার্দার মানি হলো যে পেশেন্ট অলরেডি একটা প্রবলেমে আছে এবং পেশেন্টের ট্রিটমেন্ট ঠিকভাবে আরো আগানোর জন্য আমাদের আরো বেশি ডাটা প্রয়োজন, ওইটাকে মানে ইয়ে করা, কি আরো বেশি ডাটা প্রয়োজন, যেটা আমরা ওই ডাটার উপরে ভিত্তি করে আমরা যাতে কোনো অ্যাবনর্মালিটিকে ভ্যালিডেট করতে পারি, হ্যাঁ, এরকম। তো এই ছিল মোটামুটি কথা। তারপরে চলো আমরা একটু আস্তে আস্তে আগাই, তো অনেক কিছুই আছে সামনে আমরা পাবো। যেমন এখানে একটা উদাহরণ দেয়া আছে, দেখো, মিস্টার হোয়াইট, এ 68-year-old patient who is brought into the emergency room with acute exacerbation of bronchial asthma. Which of these orders given by the physician would be the best to relieve the shortness of breath experienced by Mr. White? দেখি কোশ্চেনটা একটু দেখো, অনেক কিছু তো বললাম। এবং সবার আগে বলছিলাম কোশ্চেন প্র্যাকটিসের সময় অ্যাট লিস্ট কোশ্চেনটা 3 বার পড়বা, এটা হ্যাবিট, 3 বার পড়বা। দেন অপশনে যাওয়া, সবার আগে রাইট অ্যান্সার না, আগে বাদ দিতে হবে, সবার আগে বাদ দিতে হবে। দেখতে থাকো। কার কি মনে হয়? 4 নম্বর। 4,
তৌকিরের কি মনে হয়? তৌকির অপারেশন দেখলামই না। ও প্রশ্ন দেখো নাই, দেখো। ভাইয়া এখানে বেস্ট আর মোস্ট মোস্ট যদি 4 নম্বরটা অ্যান্সার, কিন্তু এখানে হচ্ছে আপনি যে বললেন দুইটার মধ্যে কনফিউশন, বেস্ট আর মোস্ট, তাহলে কোনটা হবে? দেখো, প্রবলেমটা হলো কি, কি জানি, পেশেন্টের অ্যাজমা, অ্যাকিউট অ্যাজমা, নিচের কোন অপশনটা বেস্ট টু রিলিভ দ্য শর্টনেস অফ ব্রেথ এক্সপিরিয়েন্স মাই মিস্টার হোয়াইট? ইন্ট্রাভেনাস মিথাইল প্রেডনিসোলন। যদি এটা পড়ানো হয় না তোমাদের, বাট বলে দেই, মিথাইল প্রেডনিসোলন হলো একটা কর্টিকোস্টেরয়েড। কর্টিকোস্টেরয়েড ইনিশিয়ালি অ্যাক্ট করে না, অ্যাকিউট এক্সারবেশন, ইনিশিয়াল অ্যাকিউট এক্সারবেশন মানে মানে রিসেন্টলি তার অ্যাজমা খারাপের দিকে গেছে। কিন্তু এই কর্টিকোস্টেরয়েড বা মিথাইল প্রেডনিসোলন এরা কিন্তু ফিউচারের জন্য কাজ করে। গেল এটা বাদ। অক্সিজেন 3 লিটার ভায়া নেজাল ক্যানুলা। অ্যাজমাতে কি হয়? অ্যাজমাতে হয় কি, পেশেন্টের যেই লাংসের দিকে যেই কি বলে এটাকে, ব্রঙ্কিওলস, মানে যে লাইনের মাধ্যমে বা লাইনের মাধ্যমে এয়ার গুলা একদম লাংয়ের নিচের দিকে লোয়ার লোবের দিকে যায়, এই জায়গাগুলো সিরিয়াস লেভেলের মিউকাস অ্যাকুমুলেটেড হয়ে যায়। এখন আমি যদি পেশেন্টকে এই অক্সিজেন দেই, তার ওই মিউকাস না সরায়, অথবা যেই যেই ব্রঙ্কিউলস গুলো আছে এগুলাকে যদি ডাইলেট না করে, এই যে দেখো, এই যে এয়ারওয়ে আর কি, হ্যাঁ, এয়ারের ভিতরে প্রচুর ফ্লুইড জমে আছে। এখন আমি তাকে 3 লিটার অক্সিজেন দিলাম, এয়ারওয়ের ভিতরে যে মিউকাস আছে, এই মিউকাস যদি না সরাই, অথবা এই ব্রঙ্কিউলস যদি আমি কি বড় না করে দেই, সেই ক্ষেত্রে এয়ারটা কি আমার লোয়ার লোব পর্যন্ত আসবে? এই জন্য অক্সিজেনও রাইট অ্যান্সার না। গেল। এবার আসলে মন্টেলুকাস্ট এবং অ্যালবিউটেরল। দেখো, মন্টেলুকাস্ট এবং অ্যালবিউটেরল, মন্টেলুকাস্ট ইনিশিয়ালি কাজ করে না। মন্টেলুকাস্ট ফিউচার অ্যাটাককে প্রিভেন্ট করে। যদিও তোমরা যারা পড়ো না এখন রেসপিরেটরি পড়লে এই জিনিসগুলো আছে, হ্যাঁ। মন্টেলুকাস্ট ইনিশিয়াল অ্যাকশন না, এটা ফিউচার যাতে অ্যাজমা না হয় সেটাকে প্রিভেন্ট করতে সাহায্য করে। তাহলে কি, তাহলে উপরের তিনটা বাদ। এবার আসলে অ্যালবিউটেরল কেন অ্যান্সার? এক, উপরে তিনটা ভুল থেকেই তো অ্যালবিউটেরল অ্যান্সার, তাই না? কিন্তু এখানে ব্যাখ্যাটাও আছে। ব্যাখ্যাটা হলো, অ্যালবিউটারল কিন্তু অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট দেয়। এই অ্যালবিউটারল যখন খাওয়া হয়, তখন এই যে মিউকাসটা থাকে না, এই মিউকাসটা ড্রাই করে ফেলে। ফলে কি হয়, এই এয়ারওয়েটা বড় হয়ে যায়, এবং মানে এয়ারওয়ে বড় মানে কি, এটা শুকায় গেলে, যেমন ধরো একটা ভিজা রাস্তা, রাস্তা দিয়ে চলাচলের জন্য আমরা ভেজা থাকলে ইজিলি চলাচল করতে পারি না, রাস্তাটা শুকাইলেই কিন্তু আমরা ইজিলি মুভ করতে পারি। ঠিক একই রকম ভাবে এই অ্যালবিউটারল আমাদের এই মিউকাসটাকে ড্রাই করে ফেলে, শুকায় ফেলে, এবং এর ফলে কি হয়, খুব ইজিলি আমাদের যে এয়ারওয়ে মানে অক্সিজেনটা খুব ইজিলি আমাদের লোয়ার লোব বা হোল লাঙে ছড়ায় যায়। এই জন্য সবচেয়ে বেস্ট অ্যান্সার হলো অ্যালবিউটারল। হ্যাঁ, আমারও এটা মনে হচ্ছে। এই যে দেখো, যে জিনিসটা বললাম, এটা এই রেসপিরেটরিতে আছে, যে অ্যাজমা মেডিকেল ম্যানেজমেন্ট, রেস্কিউ মেডিসিন, ব্রঙ্কোডাইলেটরস, বিটা অ্যাড্রিনার্জিক, এই অ্যালবিউটারল কিন্তু এটা বিটা অ্যাড্রিনার্জিক এর ভিতরে, তাই থিওফেলিন, অ্যান্টিকোলিনার্জিক এটসেট্রা। কর্টিকোস্টেরয়েড কি? রিডিউস ইনফ্লামেশন অ্যান্ড এডেমা।
ইনফ্লামেশন কমায় দেয়, এডেমা কমায় দেয়। ম্যাগনেসিয়াম সালফেট, এটার বিভিন্ন স্টেজ আছে, হ্যাঁ, ধাপ আছে, এটা রেসপিরেটরিতে আমরা পড়বো। ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু একদম লাস্ট অপশন, যে উপরে কোনোটাই কাজ করতেছে না, লাস্টলি ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করা হয়। প্রিভেন্টিভ মেডিসিন বা প্রোফাইল্যাকটিক মেডিসিন হলো এই ক্রোমোলিন, সোডিয়াম আর মন্টেলুকাস্ট। মন্টেলুকাস্ট কিন্তু এই জন্য কিন্তু দেখবা টানা 1 মাস দিয়ে দেয়, 3 মাস দিয়ে দেয়, এরকম, একদিন 2 দিনের জন্য না। আর ঠিক একই রকম ভাবে আবার এই যে নেবুলাইজেশন করায় না, এটা কিন্তু দেখবা দিনে 1 বার, ম্যাক্সিমাম 2 বার অথবা 3 বার দেয়। বলে না যে আপনি টানা 1 মাস করেন, খেয়াল করুন এই জিনিসগুলো। হ্যাঁ, অনেকের কোলেস্টিন দিয়ে নেবুলাইজ করে। হ্যাঁ, ওটা জেনেরিক কি কোলিস্টিনের? কোলেস্টিন কোলিস্টিন, কোলিস্টিন কি এটা? জেনেরিক কি কোলিস্টিন? হ্যাঁ না, ভাইয়া। আর ভাই এমনি ট্রেড নেম হলো সিএমএস। কোলিস্টিন তাহলে অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট থাকবে 100%। অ্যান্টিকোলিনার্জিক অবশ্যই এফেক্ট থাকবে। অলরেডি আমরা কিন্তু জানি পেইন কিন্তু সাইকোসোশ্যাল নিড। এবার আসি হলো আরেক, এটা হলো ডিজাস্টার ট্রায়াজ বা রিভার্স ট্রায়াজ। দেখো, আমাদের যখন ডিজাস্টার হয় তখন ডিজাস্টার ট্রায়াল মানে ডিজাস্টার যখন হয় তখন কিন্তু আমাদের হুট করেই কিন্তু আমরা আমাদের স্টাফ বাড়াতে পারি না। আমাদের কম স্টাফ দিয়ে মানে কম স্টাফ, অধিক সংখ্যক পেশেন্ট। ডিজাস্টার ট্রায়াজিং এর ক্ষেত্রে হয় কি, কম স্টাফ দিয়ে অধিক সংখ্যক বা ম্যাক্সিমাম এই ডিজাস্টার ট্রায়াজ কেন করা হয়? ডু দ্য গ্রেটেস্ট গুড ফর দ্য গ্রেটেস্ট নাম্বার অফ পিপল, interventions that can save the maximum people with the limited staff and supplies. ডিজাস্টারের মেইন উদ্দেশ্য, ট্রায়াজের মেইন উদ্দেশ্য থেকে কম সংখ্যক স্টাফ দিয়ে অধিক সংখ্যক পেশেন্টের সেবা দেওয়া। এর ভিতরে কিছু কোয়ালিটি আছে। কোয়ালিটি কি? এটা হলো রেড, আর্জেন্ট, ইয়েলো, নন আর্জেন্ট, গ্রিন, আর এক্সপেক্টেড হলো ব্ল্যাক। মানে যে পেশেন্টদেরকে ইয়ে করলেও পেশেন্ট টিকবে না, এটা হলো ব্ল্যাক পেশেন্ট। তো এইখানে আমরা বিভিন্ন সময়ের উপর ভিত্তি করে এগুলাকে ভাগ করে থাকি যে কোন পেশেন্টকে কোন ক্যাটাগরিতে রাখবো, রেডের ভিতরে রাখবো, ইয়েলো। সাধারণত হসপিটালে আমি কালার কোড দিয়ে পেশেন্টদেরকে এইভাবে আলাদা করা হয়, আমি ল্যাবে এটাই দেখছি। তো এটা আমরা প্রথমেই আসি হলো রেড। রেড মানে কি? ইমার্জেন্ট। মানে রেডের একটা টাইম আছে যে আমি এত সময়ের ভিতরে যদি পেশেন্টকে দেখি তবে পেশেন্ট বেঁচে যাবে, নাহলে পেশেন্ট শেষ। যেমন কি রেডের ক্ষেত্রে 30 মিনিটের মধ্যে পেশেন্টকে দেখতে হবে এবং ফার্স্ট টু ট্রিট, এই মানে পেশেন্টকে যদি আমি প্রথমে দেখি তবে পেশেন্ট বেঁচে যাবে, এরকম। ইমার্জেন্ট মানে রেড, রেড মানে কি 30 মিনিটের মধ্যে পেশেন্টকে দেখতে হবে। এবার আসে হলো আর্জেন্ট। এগুলাকে লিখতেছো তোমরা? সাদিয়া, লাবণী, রুনা, লিখতেছো? এই ছোট ছোট জিনিসগুলো এখানে নাই, এগুলো কিন্তু কোশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে শিখছি। স্লাইড এরপরে দিবেন না? না, এগুলো স্লাইড নাই, এটা মুখে মুখে বলতেছি, এগুলা যখন প্র্যাকটিস করছিলাম তখন ইয়ে পাইছি। এগুলো তো দিবই, মানে ইয়ের কথা বলতেছে আর কি, যেগুলো এখন বলবো। টাইম পাইবান, টাইমের উল্লেখ নাই সাইডে, লিখে রাখো এরা কাজে দেয় টাইমগুলো। কিন্তু। হ্যাঁ, অনেক কাজে। রেড হলো 30 মিনিটের মধ্যে পেশেন্টকে দেখতে হবে। তারপর আসে হলো ইয়েলো বা আর্জেন্ট। এই ইয়েলো পেশেন্টরা সিরিয়াস কিন্তু আসলে মারা যাওয়ার মতো না। মানে হ্যাঁ, পেশেন্ট অবশ্যই ইনজিউর্ড বা কোনো প্রবলেমে আছে, কিন্তু সে মানে লাইফ থ্রেটেনিং না।
সিরিয়াস বাট নট লাইফ থ্রেটনিং। এই ধরনের পেশেন্টকে 30 মিনিট থেকে 2 ঘন্টার ভিতরে দেখলে চলবে। 30 মিনিট থেকে 2 ঘন্টা। এরপরে আসলো নন আর্জেন্ট বা গ্রিন। এদেরকে 2 ঘন্টা পরে দেখলেও সমস্যা নাই। 2 ঘন্টা পর্যন্ত ওয়েট করতে পারে, কোনো সমস্যা নেই। মাইনর ইনজুরি করা, যেমন ধরো কোথাও ঘষা খাইছে, হাঁটতে গেছে, পরে গিয়ে ঘষা খেয়ে গেছে, কোনো সমস্যা নেই। 2 ঘন্টা 3 ঘন্টা সমস্যা না। অ্যাবভ 2 আওয়ার্স ওয়েট করলেও সমস্যা হবে না। এরপরে আসি হইলো ব্ল্যাক, মানে এই ব্ল্যাক পেশেন্টরা তুমি বাঁচাতে পারবে না, তুমি জানো যে পেশেন্ট টিকবে না। 40% বার্ন পেশেন্ট বাংলাদেশে টিকে না। 40% বার্ন যদি হয়, থাকে না বাংলাদেশে। ধরো আমার হসপিটালে এই আশেপাশে ধরো মানে কোথাও ভূমিকম্প হয়েছে, এখন একজন আসছে হলো তোমার মানে রড বুকের লাংস এর ভিতর দিয়ে ঢুকে এক সাইড দিয়ে বের হয়ে গেছে, পেশেন্ট বেঁচে আছে, কথাও বলতে পারতেছে। আবার তোমার কাছে 40 জন কি বলে ব্লিডিং এই প্রবলেম নিয়ে আসছে, কারো মাথা ফেটে গেছে, কারো হাত ফেটে গেছে, পা কেটে গেছে। কোন পেশেন্টটা তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে বলো তো সাদিয়া? রুনা বলো, রুনা, সাদিয়া লাবণ কিছু, রুনা বলো তো। ভাইয়া হাত পা কাটা ওই পেশেন্ট বেশি ইমার্জেন্সি। কেন? ইয়েটা কি বলে, রুনা কি ইয়েতে ল্যাবরেটরি এগুলোর উপরে কিন্তু ট্রেনিং হয়, পাইছিলা না? করি নাই ভাইয়া। খুবই সোবার কাজ করছে। দেখো, যদি আমরা চিন্তা করি যে আমার তো ফ্যামিলি মেম্বার, কেন এই পেশেন্টকে আগে দেখবে না হসপিটালের লোক? আমার নিকটাত্মীয়র বুকের ভিতর দিয়ে ব্রড ঢুকে আরেক সাইড দিয়ে বের হয়ে গেছে, সে বেঁচে আছে, মানে সে এখনো কথা বলতে পারতেছে, বাট তাকে কেন আগে দেখবে না? দেখো, এই যে এক সাইড দিয়ে ঢুকে আরেক সাইডে চেস্ট, বিশেষ করে তোমার লাং ইনজুরি বা চেস্ট ইনজুরি গুলাতে, চেস্ট ইনজুরি বলতে মানে ম্যাসিভ লেভেলের ইনজুরি, এগুলার জন্য ওটির প্রয়োজন পড়ে এই ধরনের। এখন তুমি যদি এই ওটি করতে গিয়ে তোমার লিমিটেড স্টাফ, তুমি তো চাইলেও বাড়াইতে পারতেছো না ইনিশিয়ালি, যারা ছুটে যেতে হয়তো তাদেরটা ক্যান্সেল করে দিয়ে নিয়ে আসলাম। তারপরে এই জন্য যেসব টাইম কনজিউমিং যে অ্যাক্টিভিটিস বা টাইম কনজিউমিং যেই প্রসিডিউর, এগুলাতে এই ট্রায়াল সেটিং এ অ্যাভয়েড করা হয়। এই তুমি এই পেশেন্টকে টাইম দিতে গিয়ে আরো 10টা পেশেন্ট মারা যেতে পারে। এই জন্য ট্রায়াল সেটিং এ সবসময় টাইম কনজিউমিং পেশেন্টকে অ্যাভয়েড করা হয়, মানে ব্ল্যাক হিসেবে কাউন্ট করা হয়। মাথায় রেখো, আসে এগুলা। কোনো অ্যাডিশনাল ডিজাস্টারে ওই সব ক্ষেত্রে হচ্ছে স্টেবল পেশেন্ট যেগুলো ওইগুলাকে আগে প্রায়োরিটি দিতে। হ্যাঁ, additional tips for disaster triaging ki lower priority conditions like time consuming patient programs relating to extremities. এবার আসি হলো আমরা কিন্তু এগুলো পড়ে দিছি, হ্যাঁ, প্রিন্সিপালস অফ বিসি, মেসলোস হায়ারার্কি অফ নিড পড়ছি, ট্রায়াজ পড়ে ফেলছি। এই প্রিন্সিপালস অফ ট্রায়াজ তো বললাম এতক্ষণ, যে ক্যাটাগরাইজিং পেশেন্ট বেসড অন দ্য সিভিয়ারিটি অফ, লাইক ওই যে রেড, গ্রিন, ব্ল্যাক, এগুলো আর কি। তারপর ট্রায়াজিং ইন ডিজাস্টার সিচুয়েশন, রিভার্স ট্রায়াজিং, একই জিনিস বলে বুঝি। এবার আসি হুইচ এভার is life saving or that reduces morbidity is taken care first, মানে লাইফ ওভার লিম্ব। লাইফ ওভার লিম্ব বলতে বোঝায় যে দেখো
কারো আঙুলে ক্যান্সার হয়েছে, ফর এক্সাম্পল আঙুলে ক্যান্সার হয়েছে, তার আঙুল বাঁচানো প্রয়োজন নাকি জীবন বাঁচানো প্রয়োজন? অবশ্যই জীবন। তাহলে আঙুল কেটে ফেলে দিয়ে হলেও জীবন বাঁচাতে হবে, এইটাই বলা হয় লাইফ ওভার লিভ। এ সেন্ট্রাল ইস্যু ওভার এ পেরিফেরাল ইস্যু। যেমন দেখো ফ্যাট এম্বোলাই ভার্সেস কম্পার্টমেন্ট সিনড্রোম, কোনটা বেশি ইম্পর্টেন্ট? অলরেডি দুইটাই পড়ানো হয়েছে, বলো তো কোনটা বেশি গুরুত্বপূর্ণ এখানে? এই চ্যাপ্টারের বলবো আগেই। হ্যাঁ, দাঁড়াও, পারে না? বলবো না, তুমি তো পারবা এটা, এটা আমি শিওর, বাট বাকিদের বুদ্ধির বাত্তি জ্বালানোর ব্যবস্থা করতেছে। ফ্যাট এম্বোলাই ভার্সেস কম্পার্টমেন্ট সিনড্রোম, রুনা বলো। তাড়াতাড়ি। ফ্যাট এম্বোলাই। আচ্ছা, সাদিয়া, তুমি কি রুনার সাথে একমত? সাদিয়া, জি ভাইয়া। তুমি কি রুনার সাথে একমত? রুনা বলতেছে এখানে নাকি ফ্যাট এম্বোলাই বেশি কনসার্নিং। তুমি কি কিভাবে রুনাকে ভুল প্রমাণিত করতে চাও বলো? নাকি রুনা যেটা বলছে সেটাই সঠিক? একটাই সঠিক। তোমার কেন মনে হয় রুনারটা সঠিক? একটু ফাস্ট বলো। ডেসক্রিপশনটা তো মনে নাই, কিন্তু ভাইয়া ফ্যাট এম্বোলাইটা বলছিলেন আগে। আর কম্পার্টমেন্ট সিনড্রোম? তৌকির কি ডিউটিতে? আচ্ছা, তৌকির মনে হয় ডিউটিতে। লাবণী বলো তো কম্পার্টমেন্ট সিনড্রোমটা কি আসলে? কম্পার্টমেন্ট সিনড্রোমটা তো লাস্ট থ্রেটেনিং। লাস্টের দিকে কি? এটাই লাস্ট থ্রেটেনিং। কম্পার্টমেন্ট সিনড্রোম লাইফ থ্রেটেনিং না। হ্যাঁ, লাস্ট থ্রেটেনিং এটা। তাহলে ফ্যাট এম্বোলাই থেকে কম্পার্টমেন্ট সিনড্রোমটা বেশি গুরুত্বপূর্ণ, তাই তো? ভাইয়া কেটে যাবে 1 মিনিট। জি হ্যাঁ। সেকেন্ড। ফ্যাট এম্বোলাই হলো লাইফ থ্রেটেনিং, কম্পার্টমেন্ট সিনড্রোম না। চলো আমরা একটা ব্রেক নিয়ে তারপরে আবার ফিরে আসি।